আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। দেখো, আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলার এতুয়া মুন্ডার কাহিনী হাতে কলমের সকল প্রশ্নোত্তর দেখে নেব। আর গণিতের 25 থেকে 33 পাতা যা যা অঙ্ক আছে সব কিছু করে নেব। এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে কিংবা প্লেলিস্টে পেয়ে যাবে। তোমার দরকার থাকলে তোমরা দেখতে পারো। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়া শুরু করি। প্রথমে বাংলা, তারপরে গণিত আমরা ভালো করে দেখে নেব। দেখো, পঞ্চম শ্রেণী বাংলা এতুয়া মুন্ডা কাহিনী মহেশ্বরা দেবী। প্রশ্নোত্তরগুলো একবার দেখে নিই। সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। 4টে করে অপশান রয়েছে, যেটা সঠিক হবে সেটা লেখা হয়েছে। গ্রামটার আদি নাম ছিল কি? শালগেরিয়া। মতিবাবু ছিলেন গ্রামের জমিদার। এতোয়া শব্দটির অর্থ হলো রবিবার। সুরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। ডলং সুবর্ণরেখা নদীগুলি কিসের নাম? নদীর নাম। তারপর দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, হাতিশালটা ছিল পাথরের। এতোয়া দাদু বলে এটা একসময় ছিল নাকি আদিবাসীদের গ্রাম। গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়। তবে জঙ্গল তো মা। প্রাইমারি স্কুলের চালাঘর কোল দিয়ে পথ। তারপরে দেখো, অর্থ লেখো। গাজন জোর হাঁক ডাক। বাগাল রাখাল। গুঞ্জন গুনগুন শব্দ। দুলছে দুলন্ত। মূল হচ্ছে গোড়া। বিপরীত শব্দ পূর্বপুরুষ উত্তরপুরুষ আদি অন্ত। কচি বুড়ো শুকনো ভিজে। বিশ্বাস অবিশ্বাস। সমার্থক শব্দ দেখো। জল সলিল বাড়ি নীর। নদী সদস্যিনী তটিনী। সমুদ্র জলধি সাগর বারিধি। জঙ্গল অরণ্য বিটপি। আর উলগুলান হচ্ছে বিদ্রোহ। তারপরে ক্রিয়ার পদগুলোর তলায় দাগ দাও, যেটা ক্রিয়াপদ সেটা দাগ দিতে হবে। দেখো, সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত। দেখো, দ্বিতীয়টা এখানে হচ্ছে ক্রিয়াপদ। এখন কেউ ছাদ দিয়ে বছর হিসেব করে। এটা হচ্ছে করে। চাঁদ দিকে বছর হিসেব করে, এটা হচ্ছে করে। এটা হচ্ছে ক্রিয়াপদ। ছোটনাগপুর ছাড়লাম। ছাড়লামটা হচ্ছে ক্রিয়াপদ। জল নষ্ট করি নাই। করিটা হচ্ছে ক্রিয়াপদ। যে বাঁচায় তাকে কেউ মারে। বাঁচায় আর মারে, এই দুটো হচ্ছে ক্রিয়াপদ। তারপরে সাধু প্রশ্ন দেখো, বাক্যগুলোকে ভেঙে করতে দেওয়া রয়েছে। প্রথমটা কী হবে? দেখো, গায়ের বুড়ো সর্দার মঙ্গল সে নাতিটার দিকে তাকায়। হাতিশালটায় দেওয়াল তোলা হয়েছে, ওটা এখন দান রাখার গোলাম ঘর। তারপর দেখো কি আছে। আমাদের কালে সেই জঙ্গল দিয়ে যেতে হতো। 4 মাইল গেলে তবে পাঠশালা। এখনও লাফায় নদীর ডাল কাশবন বনফুল আকাশ সকলকে ডেকে সে কি ভীষণ যুদ্ধ। তারপর হচ্ছে ভুল রয়েছে, এটা হবে না। এটা হবে ডুলং ও সুবর্ণরেখা। ডুলং ও সুবর্ণরেখা হেসে চলে যায়, তারা কারা যায়। বাক্য রচনাটি করো। দেখো, এখানে কয়েকটা বাক্য রচনা দিয়েছে, নিজের ইচ্ছে মতো তোমরা করতে পারবে। তারপর কী ধরনের বাক্য? প্রথমটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। তারপরটা বর্ণনামূলক বাক্য। তারপরটা বর্ণনামূলক বাক্য। তারপরে প্রশ্নসূচক বাক্য। তারপরটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। কোন শব্দ বেছে নিয়ে আলাদা করে লেখো। বিশেষ্য কোনটা? বিশেষ শিকার আর লড়াই। আর বিশেষণ কোনটা? মস্ত বুড়ো ভীষণ কাকড় ছোট্ট ধারালো সরু। সর্বনাম আমাদের তুই সে, আর অব্যয় হচ্ছে ও। ক্রিয়া হচ্ছে চড়ায় রাখে ওঠে। এরপরে দেখো, নিম্নলিখিত পুঁথির ক্ষেত্রে বাক্য দুটিকে জুড়ে একটা বাক্য লেখো। আগে যেরকম বাক্যটাকে ভেঙেছিলাম, এখানে বাক্যটাকে জোড়া হচ্ছে। দাদু আজ এমন গল্প বললে যে সবাই শুনছিল গো। তারপরটা এতোয়া তুই বড্ড ভালো ছেলে রে। এতোয়া তুই বড্ড বকি। তোর বাপে মামা এত কথা শোধাবার সাহস হতো না। বাবুরা এসে আমাদের সব নিয়ে গেল। আদিবাসী আসছে তাই মানুষ বাড়ছে। তারপর দেখো, বাক্যগুলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ গঠন করতে বলা হয়েছে। প্রথমটা আদিবাসী, তারপর সুবর্ণরেখা, তারপরে
দরঙ্গারা, তারপরে হচ্ছে পোড়ামাটি, তারপরে হচ্ছে আদিপুরুষ। এভাবেই আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিলাম। তারপরে কি প্রশ্ন আছে সেটা দেখে নিই। তারপরে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য রচনা করতে হবে। এখানে বাক্য রচনা বাক্যকে সঠিক করতে হবে। ওর কাজ ছাগল গরু চড়ানো, তখন তারা 3 তীর সরে ছনছন, হাজার হাজার চাঁদ আগে, আর হাতিশালাটা ছিল পাথরের, গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে। তারপর দেখো কিছু প্রশ্ন উত্তর রয়েছে। লেখালেখি ছাড়াও আর কী কী কাজ মহেশ্বর দেবী করেছেন? লেখালেখি ছাড়াও মহেশ্বর দেবী অধ্যাপনা কাজ করেছেন, সাংবাদিকতা করেছেন, বাংলা, বিহার, উড়িষ্যা আদিবাসীদের মানুষের সঙ্গে থেকেছেন, সমাজসেবা করেছেন। ঠিক আছে, তারপরে আরও দুটো কোশ্চেন আছে, দেখে নিই। আদিবাসী জীবন নিয়ে তার লেখা বইটির নাম হচ্ছে এতোয়া মুন্ডার যুদ্ধ জয়। তারপরে ছোটদের জন্য লেখা তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে বাঘা শিকারী। তারপরে 15 কোশ্চেনগুলো দেখে নিই। সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? এখানে বিরসা মুন্ডা আর ইংরেজদের যুদ্ধের কথা বলা হয়েছে। বৃদ্ধ মঙ্গল সর্দার তার নাতি এতোয়ার সঙ্গে আদিবাসীদের বিষয়ে আলোচনা করার সময় এই যুদ্ধের কথা বলেছেন। গ্রামের নাম হাতিঘর হলো কেন? সাঁওতাল পরগনার সাঁওতালদের সরলতার সুযোগ নিয়ে অনেক মহাজন ও জমিদার তাদের কাছ থেকে সব কেড়ে নিয়েছিল। এইভাবেই শালগড়িয়া গ্রাম আদিবাসীদের গ্রামে জমিদার মতিবাবুর পূর্বপুরুষরা বসতি করে তোলে। তাদের পাথরের তৈরি 30টা ঘর ওলা হাতিশালা ছিল, তার নাম হয়ে গেছে হাতিঘর। ভজনভুক্তা এতোয়াকে কি বলতো? ভজনভুক্তা একজন অন্ধ ভিখারি যে হাটে গল্প শুনে অর্থ উপার্জন করতো। সে এতোয়াকে একদিন এক আদিবাসী শূরবীরের রাজার কথা বলে। তার মনে মতো ডাকতে পারলে সে ডুলং নদী থেকে উঠে আসবে আর অরণ্যকে রক্ষা করবে। এছাড়াও সে এতবার স্কুলে যাওয়ার কথাও বলে। হাতিঘরে কেমনভাবে যাবে সংক্ষেপে লেখো। হাতিঘর যেতে হলে হাওড়া থেকে খড়গপুর যেতে হবে। সেখানে বাসে চেপে গুপ্ত মন্দিরের সামনে নামতে হবে। সেখান থেকে 7-8 মাইল দক্ষিণ পশ্চিমে হাঁটলে ছোট নদী, ছোট ছোট আদিবাসীদের গ্রাম পড়বে। সেগুলি পেরিয়ে মস্ত গ্রাম রোহিণী। ওই গ্রাম পেরোলে দক্ষিণ দিকে ডুলং নদী। তারপরে যেখানে আকাশ ছোঁয় শাল ও অর্জুন গাছ রয়েছে, সেখানে রয়েছে হাতিঘর গ্রাম। এতোয়ার নামটি কেন হয়েছিল? আদিবাসীরা অনেকে জন্মবারের সঙ্গে নাম মিলিয়ে সন্তানদের নাম রাখে। এতোয়া রবিবারে জন্মগ্রহণ করেছিল। তার ঠাকুরদা মঙ্গল মুন্ডা জন্মবারের সঙ্গে নাম মিলিয়ে রাখা হয়েছিল এতোয়া মুন্ডা। এতোয়াদের রোজগারের কাজের বর্ণনা দাও। এতোয়া মতিবাবুর বাড়িতে রাখালের কাজ করত, তাই সে রোজ গরু, মোষ, ছাগল চড়াতো। পুরনো আমবাগানে গরু চড়াতে সে টোকো আম ও শুকনো কাঠ করাতো। মাটি খুঁড়ে মেটে আলু বার করতো আর মজা পুকুরে পাট থেকে শাক তুলে তার বস্তা রাখতো। সুবর্ণরেখা নদীর মাঝে চরে গিয়ে বাঁশে বোনা জাল দিয়ে মাছ ধরত। এখন গ্রামে স্কুল, তবুও বক্তা কি? আয় কি ছিল? উদ্ধৃতাংশের বক্তা হচ্ছে অন্ধভিখারী ভজনভুক্তা। তার আমলে গ্রামে কোনো পাঠশালা ছিল না। জঙ্গলের মধ্যে 4 মাইল হেঁটে পাঠশালায় যেতে হতো। বাঁ দিকের শব্দ থেকে ডান দিকের শব্দে মিল করতে বলা হয়েছে। দেখো, হাতি হচ্ছে সুর, চাল হচ্ছে ধান, গ্রাম হচ্ছে পল্লী, চাঁদ হচ্ছে জ্যোৎস্না, পাতা হচ্ছে গাছ। ঠিক আছে, এইভাবেই প্রশ্নগুলোর উত্তরগুলো বলে দেওয়া হলো। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবে। দেখো, তোমাদের বইয়ের 25 পাতায় প্রথমেই রয়েছে উৎপাদকের গাছ তৈরি করা। আগের দিন আমরা এখানেই শেষ করেছিলাম, আজকে আমরা এখান থেকে শুরু করছি। যেমন ধরো 21 উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয় বলো তো? 1, 3 আর 7 এই তিনটে গুণ করলে 21 হয়। তাহলে 21 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। অনুরূপভাবে না, 21 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। 2-এর বেশি উৎপাদক রয়েছে। ঠিক আছে, এবার দেখো 3কে ভাঙলে 1 আর 3 হয়। 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 11 ভাঙলে কি হয়? 1 আর 11 মৌলিক সংখ্যা। কিন্তু দেখো 10-এর উৎপাদকগুলো হবে 1, 2 আর 5। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যৌগিক সংখ্যা। 17 কত হবে? 1 আর 17, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। যার উৎপাদক দুটো আছে সেগুলো হচ্ছে মৌলিক, আর 2-এর বেশি থাকবে সেগুলো হয়ে যাবে যৌগিক। দেখে নাও তোমরা। এরপরে দেখি 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে লিখি। পরপর আমি বলে যাচ্ছি, তোমরা দেখে নাও। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37,
41, 43, 47 এই সংখ্যাগুলো 1 থেকে 50-এর মধ্যে রয়েছে, কিন্তু এরা মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কোনগুলো? দেখো পরের কোশ্চেনটা রয়েছে 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলো লিখি। কোনগুলো হবে বলো তো? এই সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সব সংখ্যাগুলো হবে যৌগিক সংখ্যা। যেমন 4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16, 18, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 30, 32, 33, 34, 35, 36, 38, 39, 40, 42, 44, 45, 46, 48, 49। দেখো কিভাবে মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা বার করতে হয়, তার জন্য আলাদা একটা ভিডিও এরোটাসেন্সে ছিল নি, সেটা আমরা আগে করিয়ে দিয়েছি। তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। চলো এরপরে পড়াটা আমরা দেখে নিই। 4 নম্বর প্রশ্ন কি বলছে? 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক? দেখো 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা যৌগিক, কারণ তাদের প্রত্যেকটির 2-এর বেশি, সেই জন্য তারা 2-এর বেশি উৎপাদক আছে। 1 আর 2 ছাড়া অন্য উৎপাদক থাকে, সেই জন্য তারা হচ্ছে যৌগিক সংখ্যা। আচ্ছা, মৌলিক জোড় সংখ্যা লিখি। মৌলিক জোড় সংখ্যা মানে কোনগুলো? 2 হচ্ছে মৌলিক সংখ্যা, আবার জোড় সংখ্যা, কারণ 2-এর কেবলমাত্র 1 আর 2 ছাড়া অন্য কোনো উৎপাদক নেই। ঠিক আছে, সেই জন্য মৌলিক জোড় সংখ্যা হচ্ছে 2। তারপরে প্রশ্নগুলো কি আছে চলো একটুখানি ভালো করে দেখে নিই। দেখো এইখানে কয়েকটা ছবি দিয়েছে, ছবিতে কোনটা কি তল, সমতল, কোনটা বক্রতল সেটা আমাদের বলতে বলেছে। চলো এটা ভালো করে আমরা বুঝবো। দেখো এই ছবিতে 1 নম্বর তল, 2 নম্বর তল, 3 নম্বর তল সবটাই কিন্তু সমতল। এখানেও তাই 1, 2, 3 সবকটা সমতল। 3 নম্বর ছবিটা দেখো, এই সবুজ অংশ যেটা আছে গোল হয়ে ঘুরে গেছে উপরটা, এখানে যদি হাতটা দিয়ে হাতটা দেখবে বেঁকে যাবে, তাহলে এটা হচ্ছে 1 নম্বরটা বক্রতল। আর এখানে থাকলে হাতটা সমান থাকবে, এটা হচ্ছে সমতল। এখানে দেখো 1 নম্বর ছবিটা হচ্ছে বক্রতল, আর উপরটা সমান থাকবে হাতটা, এটা হচ্ছে সমতল। এই গোটাটাই বেঁকে যাবে হাতটা, এটা হচ্ছে বক্রতল। এটাও হাত যদি বোলাতে থাকে দেখবে হাতটা ঘুরে যাচ্ছে, এটা হচ্ছে বক্রতল। এটা সমানভাবে আছে, এটা সমতল, আর এটাও সমানভাবে আছে, এটা হচ্ছে সমতল। বক্রতল সমতলের ধারণা তোমরা আগেই পেয়েছো, আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এরপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। দেখি এরপরে কি পড়া আছে। এরপরে সহজে গ্রামের জনসংখ্যা গুণী। দেখো এখান থেকে তোমাদের একটু অন্যরকম পড়া শুরু হচ্ছে। ঠিক আছে, এটা আমরা ভালো করে বুঝবো, কারণ এখানে তোমাদের একক, দশক, শতক, হাজার ছাড়িয়েও একটু অন্য অজুতের দিকে যাব, সেটা একটুখানি প্রাথমিক ধারণা এখানে পাবো। কি লেখা দেখো, আমাদের গ্রামের নাম মধুপুর। আমরা 10 জন বন্ধু মিলে আমাদের গ্রাম ও পাশের গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করব। 1 মাস পরে আমি ও 4 জন বন্ধু আমাদের গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলাম। বাকি 5 জন বন্ধু গোবিন্দপুরের গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলো। আমরা দেখলাম মধুপুরের জনসংখ্যা কত লেখা আছে? 6, 8, 7, 6। ঠিক আছে, আর মানে কি একটু পরে জানবো। তারপরে আর বন্ধুরা দেখলো গোবিন্দপুরের জনসংখ্যা 3, 1, 2, 3 এতজন। কী করে বুঝবো বলো তো? দেখো এখানে লেখা রয়েছে মধুপুরের জনসংখ্যা। মধুপুরে কত বলেছিলাম? একক, দশক, শতক, হাজার। এককের ঘরে 6, দেখো একক ঘরে 6টা পুঁথি রয়েছে, দশকের ঘরে 7টা পুঁথি, আর শতকের ঘরে 8টা পুঁথি, আর হাজারের ঘরে 6টা পুঁথি, তাহলে 6776। আর গোবিন্দপুরের জনসংখ্যা কত? দেখো 3, 1, 2, 3 বলেছে, তাহলে এককের ঘরে 3, দেখো 3টে পুঁথি, দশকের ঘরে 2টো পুঁথি, আর শতকের ঘরে 1টা পুঁথি, আর হাজারের ঘরে 1, হাজারের ঘরে 3, এখানে 3টে পুঁথি দেওয়া হয়েছে। ঠিক আছে, কত হচ্ছে তাহলে? 3123 জন। এবার দুটোকে যোগ করে দেওয়া হয়েছে, দুটো গ্রাম মিলিয়ে দুটো গ্রামের মোট জনসংখ্যা তাহলে কত হচ্ছে? যোগ করে দেখো, 6 আর 3 যোগ করলে 9, 7 আর 2 যোগ করলে 9, 8 আর 1 যোগ করলে 9, 6 আর 3 যোগ করলে 9, 9999। ঠিক আছে, কিন্তু আমরা জনগণনায় ভুল ছিল, একজন বেশি হবে, তাহলে দুটো গ্রামের মোট জনসংখ্যা হবে 9999, তার সঙ্গে 1 যোগ করতে হবে। দেখো এখানে 9টা ঘর তো ভর্তি হয়ে গেছে, 1 যোগ করলে কত হয়ে যায়? 10,000 হয়ে যায়। সেই 10,000টা কোথায় যাবে বলো তো? এখান থেকে একটা যদি দিব,
এখানে কত হয়ে যাবে, 9 একে 10 হয়ে যাচ্ছে, 10 তো থাকে না, তাহলে এই সব কটা মিলে একটা হলুদ বল তৈরি হয়ে যাবে। দেখো এখানে 9টা লাল বল থাকতে পারে, কিন্তু একজন আমি যোগ করে দেখছি, তাই তো, তাহলে 9 একে 10 হয়ে যাচ্ছে। যখন এরকম 10 হয়ে যায় তখন এই 10টা লাল বল গায়েব হয়ে একটা হলুদ বল তৈরি হয়। হলুদ নম্বর ঘরে একটা বল এলো, এবার হলুদ বল কটা হয়ে যাচ্ছে, 10টা হয়ে যাচ্ছে। তখন নিয়ম কি, নিয়ম এই 10টা বল গায়েব হয়ে একটা সবুজ বল তৈরি হয়ে যায়, বাকি ঘরগুলো ফাঁকা থেকে যাবে। তারপরে সবুজ ঘরে একটা সবুজ বল এলো, তাহলে 9টা ছিল আর একটা এলো, তাহলে কী হবে, সবুজ বলগুলো গায়েব হয়ে আরও একটা নীল রঙের বল তৈরি হয়ে গেল। তা নীল রঙের বল তৈরি হয়ে যাওয়ার জন্য কী হচ্ছে, দেখো নীল রঙের অলরেডি 9টা ছিল, আরও একটা বল চলে এলো, তাহলে 10টা বল তো থাকতে পারে না। নিয়ম কি, এই 10টা বল গায়েব হয়ে গিয়ে পরের একটা নতুন ঘর আসছে, অজুতের ঘর, সেখানে একটা বল তৈরি হলো, বাকি সব ঘরগুলো ফাঁকা দিয়ে যাচ্ছে। এই যে কমলা রঙের বলটা তৈরি হলো, সেই বলটা হচ্ছে 1 অজুত, বাকি সব শূন্য, তাই তো, এটাকে বলে 10,000। ঠিক আছে, এরকমভাবে আমরা 10,000 জিনিসটা শিখলাম, 10,000 বা 1 অজুত। এরকম কথা হয় বলো তো, 20,000, এখানে যদি বসায় কটা আছে, 1 2 3 4 5, এখানে কটা আছে দেখে নি তো, 1 2 3 4 5 6, 6টা আছে অজুতের ঘরে, আর হাজারের ঘরে আছে 2। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 62,000। ঠিক আছে, 6 2 0 0 0, 62,000। এবার 20,000 বা 50,000 বা 62,000, এইভাবে আমরা প্রকাশ করতে পারবো। আরও আছে, আরও ওগুলোও দেখে নিই। এখানে কটা আছে, এখানে গুণ দেখবো, 7টা আছে, এখানে 4টে আছে, তাহলে 74,000। ঠিক আছে, এখানে কত আছে, এখানে 8 3 2 0 0, তাহলে 83,200। কীরকমভাবে ছকে বসাতে হচ্ছে তোমরা একটু দেখে নাও। এখানে কটা আছে, এখানে রয়েছে 5 5 2 0 3 1, তার মানে 52,031। এরকমভাবে আমরা বসাবো। তারপরটা কত রয়েছে, 37 3 7 5 2 4, 37,524। তোমরা দেখো এইরকমভাবে কিন্তু পুঁতির সাহায্যে, কাঠির সাহায্যে অঙ্কগুলো আমরা শিখছি। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে পুঁথি কাঠি ওরা দেয়নি, সংখ্যাগুলো দিয়েছে, আমাদের বসাতে হবে 60,020। তাহলে এখানে 6, এখানে 0, 60,000 হয়ে গেল। শতকরা ঘরে কিছু নেই, 20 মানে 2 10 20, এখানে 2 একটা 0, বুঝে গেছে। এইভাবে এখানে বসাতে হবে। এখানে 6টা পুঁথি, এখানে পুঁথি বা বল বলতে পারো, এখানে 2টো, এই 2টো 0 0 থাকছে, 60,020। তারপরে 36,500, 36,000 3 6 36 হয়ে গেল, হাজারের ঘরে 36 কমপ্লিট হয়ে গেল, আর 500 শতকের ঘরে 5, এই দুটো কিছুই নেই, 0 0 হবে। দেখে নাও তোমরা কীভাবে এটা ছকটা পূরণ করছি। তারপরে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9,999, সব কটা ঘরে 9 আর 9টা করে বল। আর একটা কি আছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1,000, এখানে একটা বল, বাকি সব শূন্য, এটা আমরা আগেই করলাম না। 10,000, 1,000 নয়, 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা হচ্ছে 10,000, তাহলে এখানে একটা বল, বাকি সব শূন্য হয়ে গেল। এইভাবে আমরা এই অঙ্কগুলো বুঝে নিলাম। এরপরে দেখি কি আছে আমাদের। আচ্ছা, বলের সাহায্যে শিখলাম, তো এবার রঙিন কার্ডের সাহায্যে শিখবো। দেখো এটা হচ্ছে 1-এর কার্ড, আমরা আগেই শিখেছি। এটা 10-এর কার্ড, 100-এর কার্ড, 1000-এর কার্ড, 10,000-এর কার্ড তৈরি করলাম। এটা মানে এটা যদি 10টা দিই একটা হলুদ কার্ড হবে, 10টা হলুদ কার্ড মানে একটা সবুজ কার্ড, 10টা সবুজ কার্ড মানে একটা 1000-এর কার্ড, আর 10টা 1000-এর কার্ড মানে একটা 10,000-এর কার্ড। এরকমভাবে আমরা কার্ডের সাহায্যেও অনেক কিছু বুঝতে পারি। যেমন দেখো এইখানে কি আছে, 2টো 1000-এর কার্ড মানে 2টো 10,000-এর কার্ড মানে 20,000। এখানে 1 2 3 4, 4টে 1000-এর কার্ড মানে 4,000। 3টে শতকের কার্ড মানে 300, একটা 10-এর কার্ড মানে 10, 2টো 1-এর কার্ড মানে 2। তাহলে 24,312। দেখো 20,000 আর 4,000 যোগ করলে 24,300, 10 আর 2 12, তাহলে 24,312। এটাই সংখ্যায় লেখা হয়েছে 24,312 বা 2 অযুত 4,302 দশক। 1 দশক 2 একক। ঠিক আছে, একটা দশক 2টো একক। এরকমভাবে আমরা কথা লিখতে পারি। এটা স্থানীয় মানে বিস্তার করে লেখা, এটা অঙ্কে লেখা, এটা কথায় লেখা, আর এটা কার্ডের সাহায্যে প্রকাশ করা। এরকমভাবে আমরা শিখছি। দেখো এখানেও কিন্তু আরও কিছু অঙ্ক আছে যেগুলো আমরা ভালো করে বুঝবো।
আগে বুঝবো প্রথম ঘরে কটা কটা কার্ড আছে তার কত ভ্যালু হয়। চলো দেখো কি আছে প্রথম ঘরে। 10,000 কার্ড আছে 3টে, তাহলে হয়ে যাচ্ছে 30,000। 1000 কার্ড আছে 4টে, তাহলে হয়ে যাচ্ছে 4,000। 100 কটা আছে? 100 আছে 1 2 3 4, 100 400। এখানে কটা দশক কটা আছে? 1 2 3 মানে 30। একক কটা আছে? 1 2 3 4, 4টে একক মানে হচ্ছে 4। তাহলে 30,000 আর 4,000 যোগ করলে 34,430 আর 4 যোগ করলে 34, তাহলে 34,434। এটা হচ্ছে কথায় লেখা, এটা হচ্ছে অঙ্কে লেখা, এটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার করা। দেখে নাও তোমরা, এই কার্ডের সাহায্যে স্থানীয় মানে বিস্তার করা খুব সহজ ব্যাপার। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এরপর দেখো আর একটা রয়েছে, সেটা প্রকাশ করব। কটা? 10,000 আছে 4টে, 40,000। এখানে কত? 1000 আছে 1 2 3 4 5 মানে 5,000। শতক আছে 1 2 3 4 5 মানে 500। দশক আছে 1 2 3 4 5 মানে 50। একক আছে 1 2 3 4 5 মানে 55। তাহলে 45,000 কী করে 45,000 হলো? এই 40,000 আর 5,000 45,000, 45,555। এটাই ভাষায় কথায় লেখা হয়েছে 45,555। অঙ্কে লেখা, স্থানীয় মানে লেখা। ঠিক আছে, বেশ। তারপরে কি আছে দেখো, একদম 30 পাতার শেষের দিকে অঙ্কটা। 10,000 কার্ড দুটো মানে হচ্ছে 20,000। 1000 কার্ড দুটো মানে 2,000। শতকের কার্ড 1 2 3 4 5 6 তার মানে 600। দশকের কার্ড 3টে মানে 3 10 30। এককের কার্ড আছে কটা? 1টা 2টো 3টে মানে হচ্ছে 3। তাহলে 22,000। কী করে 22,000 হচ্ছে? এই যে 20,000 আর 2,000, 22,600। 3 10 3 33। ঠিক আছে, উত্তরটা হলো 22,633। কথায় লেখা আর সংখ্যায় লেখা স্থানীয় মানে বিস্তার সবকটা করিয়ে দেওয়া হয়েছে। বেশ, এরপর আমরা পরে দিয়ে এগিয়ে যাই। দেখো এখানে স্থানীয় মানে বিস্তার কথা বলা হয়েছে, এটা আমরা এইমাত্র শিখলাম কার্ডের সাহায্যে। সেগুলো আরও একবার অনুসরণ করে নিচ্ছি। কত আছে বলতো? এখানে 1 2 3 4 5, 5 10 50 আর এখানে 1, তাহলে 51,000। এখানে লিখবো 50,000 যুক্ত 1,000। এখানে লিখবো 51,000, এখানে লিখবো 51,000। ঠিক আছে, আবার দেখো স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে লিখি। দেখো অঙ্কে লেখা আছে কত? একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে, এটাকে আমরা স্থানীয় মানের সাথে বিশ্বাস করলে কী হবে? উঁচুতে ঘরে 1 বসবে, তার মানে এখানে একটা কার্ড বসবে আর একদম শেষে একটা কার্ড বসবে। স্থানীয় মানে বিস্তার হচ্ছে 10,000 যুক্ত 1। 10,000 1 হচ্ছে কথায় লেখা। ঠিক আছে, দেখে নাও তোমরা, এরকমভাবে কিন্তু স্থানীয় মানে বিস্তার অঙ্কে লিখি এবং কথা লিখি এগুলো অনুশীলন করছি আমরা। বেশ, আরও দুটো অঙ্ক আছে পরপর, সেগুলো আমরা দেখে নিই। এখানে লেখা আছে দেখো 52,229 বা 5 অযুত। দেখো 5 অযুত মানে এখানে বসে যাবে 5টা কার্ড। আচ্ছা, তারপরে কি বলেছে? 2,000, 1000 ঘরে 2টো কার্ড বসবে। 200, শতকের ঘরে 2টো কার্ড। তারপরে 2 10 9, এখানে 2টো দশের কার্ড, এখানে 9টা হচ্ছে এক কার্ড। হয়ে গেল 50,000 যুক্ত 2,000 যুক্ত 200 যুক্ত 20 যুক্ত 9, তাহলে 52,229। 5 2 2 2 9। এরকমভাবে অঙ্কে লেখা হলো। এরকমভাবে স্থানীয় মানে বিস্তার এরকম কার্ডের সাহায্যে। আবার দেখো স্থানীয় মানে বিস্তারটা করে দেওয়া হয়েছে 30,000 2,000 201, তাহলে 10,000 ঘরে বসবে 3টে কার্ড। আচ্ছা, 1000 ঘরে বসবে 2টো কার্ড, 2,000 আছে। শতকের ঘরে বসবে 2টো কার্ড, 200 আছে। দশক কিছু নেই, এককের ঘরে বসবে একটা কার্ড। কথা লিখলে কী হবে? সংখ্যা লিখলে কী হবে? দেখো অঙ্কে যদি লিখি কী হবে? এটা 32,201। 3 2 2 0 1, 32,201 এখানে কথা লিখে নেওয়া হবে। দেখো এরকমভাবে কিন্তু আমরা অঙ্কগুলো শিখছি। আরও দুটো অঙ্ক আছে, এগুলো আমরা করে নেবো। একই রকম অঙ্ক 44,402 বা 4 অযুত, এখানে 4টে বসবে। 4,000, এখানে 4 বসবে। 400, এখানেও 4 বসবে। আর 2, এখানে 2 বসবে। স্থানীয় মানে বিস্তার করলে 40,000 যুক্ত 4,000 যুক্ত 400 যুক্ত 2, 40,402 4 4 4 0 2। ঠিক আছে, এবার দেখো ছবি দিয়ে দিয়েছে, আমাদের স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে। কীরকম আছে বলো তো? এটা কটা? 1টা 2টো 3টে তার মানে 30,000। এখানে কটা আছে? 1টা 2টো 3টে তার মানে 3,000। 4টে মানে 400, এখানে 3টে মানে 30, এখানে 3টে মানে 3।
তাহলে 33,433। এরকমভাবে কথা লিখবো, এরকমভাবে অঙ্কে লিখে নেব। হলো, এরপরে আমরা আরও একটু পরে দেখে নেব কি আছে। দেখো এখানে রয়েছে 50,505 বা 5 অযুত 505, অযুতের ঘরে 5, শতকের ঘরে 5, এখানে ঘরে 5, পরপর বসিয়ে নিলাম। তাহলে আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। কি আছে 50,000 আর 500 আর 5, তাহলে 50,505 এরকমভাবে অঙ্কে লিখব। বেশ, এরপরে আমরা 33 পাতার দিকে যাচ্ছি। চিহ্নের সাহায্যে কোনটা বড় বা কোনটা ছোট আমরা বলবো, আর ঊর্ধ্বক্রম মধ্যক্রম সাজাবো, কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম সাজাবো, তাহলেই আজকের পড়াটা শেষ হয়ে যাবে। চলো এটা ভালো করে বুঝে নিই। দেখো যেদিকে হাঁটা থাকে সেদিকে হচ্ছে বড়। এটা কত আছে 56,107, এখানে 20,201। কোনটা দেখো, প্রথমে আমরা কি দেখবো, একদম অযুতে ঘর দেখবো। সবকটা 5 অঙ্ক, এটাও 5 অঙ্ক। অযুতে ঘরে 5 আছে, এখানে 2 আছে, তাহলে 5টা বড় হবে। একদম এদিকে আমরা হাঁটা বসিয়ে দেবো। তারপরে দেখো কি আছে, 2-এর অঙ্কটা এখানে 4 আছে, এখানে 6 আছে, দুটো 5 অঙ্কের, তো 6টা বড় আছে, ওই জন্য এদিকে হাঁটা হবে। এটা 6 আছে, এটাও 6 আছে, এটা থেকে বুঝতে পারবো না। পরেরটা হাজারের ঘরে এটাও 2 আছে, এটাও 2 আছে, এটা থেকেও বুঝতে পারবো না। তারপরটা এটাও 3 আছে, এটাও 3 আছে। শতক দেখো অযুত 1 হয়ে গেল, হাজার 1 হয়ে গেল, তারপরে শতকের ঘরও 1 হয়ে গেল। তাহলে আমরা দশকের ঘর দেখবো। এখানে 3 আছে, এখানে 4 আছে, তো 4টা বড়, তাহলে এদিকে হাফ বসবে। এখানে তোমরা নিজের মনের মতো ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে নেবে। একদিকে বড় হবে, এদিকে ছোট হবে, এটাও সেরকম, এদিকটা ছোট হবে, এদিকটা বড় হবে। এই 3টা আমি বলে দিচ্ছি। দেখো এখানে 5 অঙ্ক, এটা 5 অঙ্ক, এখানে 7 আছে, এখানে 9 আছে, তাহলে এটা বড় হবে। এটাও 5 অঙ্ক, এটা 5 অঙ্ক, প্রথমটা আছে 3, এটাও 3 আছে, মিললো না, বার করতে পারলাম না। তারপরে এটা 0 আছে, এটা 2 আছে, কোনটা বড়, এটা বড়, তাহলে এইদিকে হাঁটা হবে। এটা দেখো এটাও 1 আছে, এটাও 1 আছে, বুঝতে পারা যাবে না। হাজার ঘরে এটা 3 আছে, এটা 2 আছে, তাহলে 3টে বড় হবে, তাহলে এইদিকে হাঁটা হবে। দেখে নাও চিহ্নের সাহায্যে আমরা বড় ছোট কীভাবে নির্ণয় করতে হয় বলে দেওয়া হলো। প্রথমে অযুতের ঘর দেখবো, যদি 1 হয়ে যায়। হাজারের ঘর দেখবো, তাও যদি 1 হয়ে যায়। শতকের ঘর, সেখানেও 1 হয়ে গেল। দশকের ঘর, আর সব যদি 1 হয়ে যায় তাহলে একাকের ঘর দেখবো। আর দুটো সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে সমান চিহ্ন বসিয়ে দেবো। ঠিক আছে, এরপর দেখো ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। কোনটা ছোট কোনটা বড় দেখে নাও তোমরা। সবকটা কিন্তু 6 6 6 6 দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে দেখে তো বুঝতে পারা যাবে না কোনটা ছোট কোনটা বড়। হাজারের ঘর দেখে আমরা বুঝতে পারবো না, কিন্তু তারপরের ঘর দেখে বুঝতে পারবো। তো 10,000 ঘর দেখে বুঝতে পারছি না, পরের ঘরটা বুঝতে পারবো। দেখো পরের ঘরে 5 5 5 5, ও বাবা পরের ঘরটাও সমান এসে গেছে। তাহলে শতকের ঘর দেখবো, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে 2টা ছোটো হবে। কোন 2টা, এই সংখ্যাটা ছোটো হবে না এই সংখ্যাটা ছোটো হবে। এই দুটো সংখ্যার মধ্যে দেখো এখানেও প্রথম 3টে মানে অযুতের ঘর, হাজারের ঘর, শতকের ঘর। এখানে অযুতের ঘর, হাজারের ঘর, শতকের ঘর সমান হয়ে গেছে। তারপর রয়েছে কত দশকের ঘরে, এখানে 1 আছে, এখানে 3 আছে, তো ছোটো কোনটা হচ্ছে, একটা ছোট, সব থেকে ছোটো হলো এইটা 65,215, তার থেকে বড় হচ্ছে এইটা। এই দুটোর মধ্যে তো হচ্ছিল। তারপর কোনটা আছে দেখো, তারপরে 6 5 3 6 5 4, 3টে ছোটো হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে। তাহলে সাজালে কেমন হচ্ছে, প্রথমে হবে 65,215, তারপরে হবে 65,232, 65,321, তারপরে হবে 65,495। হ্যালো, এটা হচ্ছে ঊর্ধ্বক্রমে, মানে ছোটো থেকে বড়, আর বড় থেকে ছোটো হলে পুরো এর উল্টোটা হয়ে যাবে। ঠিক আছে, অনুরূপভাবে এটাও করে নেবো। দেখো তোমরা অনুসরণ করবে, শুধু একটুখানি বলে দিচ্ছি। সব থেকে ছোটো হবে 45,432, তারপরে হবে 45,000, এই 75,432, 75,712 এটা হবে, তারপরে 75,725 এইটা হবে, তার থেকে বড় হবে এইটা। ঠিক আছে, আর ছোটো থেকে বড় হয়ে গেল, বড় থেকে ছোটো হলে পুরো উল্টোটা হয়ে যাবে। তারপরটা তিনেরটা আমি বলে দিচ্ছি, দেখে নাও। সব থেকে ছোটো হবে 25,212, এটা সব থেকে ছোটো হবে। তারপরে 85,232 এটা হবে, তারপর 25,265, তারপর 25,280। হ্যাঁ, পরপর এগুলো সাজানোই আছে, 212, 232, 265, 280, এটা ছোটো থেকে বড়ো, আর এর উল্টোটা হবে বড় থেকে ছোটো। আর এইটা দেখো কোনটা হবে বলে দিচ্ছি। সব থেকে ছোটো হচ্ছে 45,315, তারপরে 45,000, আর নেই 47,000। কোনটা, এটাও 47,000, এটাও 47,000, কোনটা হবে বলতো 47,720, এটার পরে এটা হবে, তারপরে এইটা, তারপরে এইটা। ঠিক আছে, এইভাবে আমরা ছোটো থেকে বড় শিখে নিলাম, আর বড় থেকে ছোটো হলে পুরো উল্টে যাবে।
দেখো এটা অনেক ভালো করে তোমরা অনুসরণ করবে, কোনো সমস্যা হলে বলবে, এটা নিয়ে আবার আলোচনা করা যাবে, বা লাইভ ক্লাসে এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কী করা উচিত, আমি সেরকম অনুসারে কাজ করব। তারপরে দেখো আজকে পড়া প্রায় শেষের দিকে এসে গেছি। এই অঙ্কগুলো দিয়ে বৃহত্তম আর ক্ষুদ্রতম 5 অঙ্কের সংখ্যা লিখতে হবে। বৃহত্তম সংখ্যা যদি লিখতে হয় বড় থেকে ছোট সাজালেই হয়ে যাবে। সব থেকে বড় 8, তার থেকে 6, 5, 2, 1, ঠিক আছে। 86,521 বৃহত্তমগুলো আগে শিখে নিচ্ছি, তারপরে এটাও বড় থেকে ছোট সাজাবো, এটাও তাই করব, এটাও তাই করব। এটা হবে কত, যেখানে সব থেকে বড় হচ্ছে 8, তাই তো। তারপর 8, 3, 2, 1, 0। এটা 9, 8, 7, 3, 0। এটা 9, 6, 4, 3, 2। বৃহত্তমটা খুব সোজা হয়ে গেল। ক্ষুদ্রতমটা কী হবে, পুরো উল্টোটা হবে, কিন্তু একটুখানি আলাদা হবে। এই দুটো অঙ্কে দেখো 0 আছে, 0 আছে। যখন সংখ্যার মধ্যে 0 থাকে, 0টা কিন্তু প্রথম থেকে বসে না। তাহলে আমরা এটা ছোট থেকে বড় সাজিয়ে নেবো, কিন্তু 0 যদি থাকে 0টা 2 নম্বর ঘরে বসাবো। ওই জন্য হবে 1, 0, 2, 3, 8। আর এখানে হবে সব থেকে ছোটো হচ্ছে 0, 0টা বসে না, তাহলে 3, 0, 7, 8, 9 এখানে বসবে। বাকি সব কটা পুরো উল্টোটা, বৃহত্তম ক্ষুদ্রতমের উল্টো পরস্পর। দেখো অনেক বড় অনেকক্ষণ ধরে পড়াটা পড়ানো হলো, আশা করি তোমাদের বোঝা গেছে। যদি ভিডিওটা ভালো লাগে, কাজের মনে হয়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।